জাহিদ ডাক্তার গ্রেপ্তার, সে মনে করছে ঢাকায় আমরা তো দিল্লি দখল করতেছি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ভারতে এমনি ভয়ের উপরে আছে। আমরা যদি আমাদেরকে দেখে তো ভারত ডরে, ভয়ে কম্পমান। আমি যদি ভিসা ছাড়াও যাই আর খালি পরিচয়টা দেই যে তারেক রহমানের উপদেষ্টা, তাহলে তো আমাকে বাপ বাপ করে ছেড়ে দিবে। ও গেছে সাধারণ পাসপোর্টে, ভিসা লাগাইছে সার্কের, গেছে দিল্লি, যাইয়া বলতেছে আমি প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তুমি প্রধানমন্ত্রীর উপদেষ্টা যদি হয়ে থাকো, তোমার লাল পাসপোর্ট কোথায়? বলতেছে আমার লাল পাসপোর্ট নাই। মানে ওখানেও সে গুপ্ত সাজছে। উনি একজন টিকটকার, ওখানে যে কয় আমি হলাম কি প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আবার কাগজ চেক করে দেখে না, কূটনৈতিক পাসপোর্ট নাই, পাসপোর্ট সাধারণ, সার্কের ভিসা। ভারতের যে এয়ারপোর্ট দিল্লি, এখানে তো আর নরেন্দ্র মোদী বসে নাই, আর তাদের মন্ত্রী পরিষদ বসে নাই। এখানে এটা চলে তাদের একটা নির্দিষ্ট আইনে চলে এটা। এখন ওইখানে এই জাহিদ ডাক্তার জাহিদের পরিচয় হলো সে একজন টিকটকার। ওখানে এন্ট্রি করা আছে যে বাংলাদেশে একজন টিকটকার বা ইউটিউবার যে সারাদিন দিল্লি না ঢাকা বলে এবং ভারত বিদ্বেষী টিকটকার। আচ্ছা, উনি ওখানে যাওয়ার পরে যে ইন্টারেস্টিং ঘটনাটা ঘটছে দেখেন, ওখানে যখন জিজ্ঞাসাবাদ করছে, গেছে সে একটা ব্যাগ নিয়ে, অনেকে বলতেছে ও ক্যানভাসার। পায়ে এখানে রেলওয়ে স্টেশনে যে ওষুধ বেচে হকার ক্যানভাসার, এনাকে ওখানে দেখছি অনেকে বলতেছে। কিন্তু এটা বলছে ওর চেহারার সাথে মিল খাওয়ার কারণে। এই যে বড় বড় চুল, যে ট্যাবলেট বেচে না রাস্তায়, ক্যানভাসার। ওরে প্রশ্ন করছে যে আপনি কি হেই ডাক্তার? এক। 2 নম্বরে আবার আরেকজন জিজ্ঞেস করছে আপনি কি বয়াতি নাকি, কুদ্দুস বয়াতির ভাই নাকি? ও বলছে না, আমি সেইটাও না, আমি এখানে ওষুধও বিক্রি করি না, আমি ডাক্তার, এমবিবিএস ডাক্তার। কিন্তু ওইখানে এন্ট্রি করা আছে তার টিকটকার হিসেবে এবং ব্ল্যাক লিস্টে আছে। দেখেন, ওরা তো এটা বিশ্বাস করতে পারতেছে না যে ইনি যে বলতেছে যে আমি বাংলাদেশের একজন স্টেট মিনিস্টার পদমর্যাদায়, মানে আমি প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ওরা তো বিশ্বাস করতে পারতেছে না। কারণ কি, মানে একে তো তার পরিচয় হলো টিকটকার হিসেবে সারা বাংলাদেশে, তারপরে সে যখন প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়েছে প্রধানমন্ত্রী, তখন তো তাকে যাইতে হবে লাল পাসপোর্ট নিয়ে, ভিসা লাগাই যাইতে হবে। মানে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ভিসা লাগাই তার যাইতে হবে। এটা তো আর, ভারতটা তো আর ইউনুসের মবের রাজ্য না। উনি গেছে সকল প্রকার কূটনৈতিক শিষ্টাচার বর্জিত কাজ করছে সে। দেশের আপনি এত বড় একটা বক্তব্য দিতে যাচ্ছেন যেখানে বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে দিল্লি হাই কমিশনকে যে আমার দেশের উপদেষ্টা যাচ্ছে, তাহলে উপদেষ্টা তো নিশ্চয়ই সাধারণ পাসপোর্টে। আচ্ছা, আমার কথা যদি কালকে ধরেন, কালকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, আমাকে কোনো পদে দিল, সেখানে লেখা থাকলো শেখ ফরিদ এই, তাহলে নিশ্চয় আমি লাল পাসপোর্টে যাবো। লাল পাসপোর্টে শুধু এমপি এর মন্ত্রী জানা, লাল পাসপোর্টে আরো যেতে পারে। সরকার চাইলেই যে কোনো সামাদ ভাইকেও কালকে এই সরকার লাল পাসপোর্ট দিতে পারে, তুমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করো। যেমন আসাদ ওয়াইসি ভারতের একজন এমপি, তিনি কিন্তু মন্ত্রী নন। তিনি যে ভারতের পক্ষে বক্তব্য দিতে গেলেন, তখন কিন্তু তিনি লাল পাসপোর্ট নিয়ে গেছিলেন। বা যে কেউ যখন সরকারের পক্ষে যাবে লাল পাসপোর্ট নিয়ে যাবে, গুরুত্বপূর্ণ বিষয়। তা আমার নাম লেখা থাকলো শেখ ফরিদ, তখন তো আমি লাল পাসপোর্ট নিয়ে আমাকে যেতে হবে। আমি তো জেনারেল পাসপোর্ট নিয়ে গেলে তো আমাকে ওই, আচ্ছা আরো হিসাব দেই, আমি টিকিট কাটলাম ইকোনমি ক্লাসের,
আমাকে কি বিজনেস ক্লাসে বসতে দিবে? আপনি বলেন তো, সহজ হিসাব। বিজনেস ক্লাসের টিকিট না বিজনেস ক্লাসে বসতে দিবে না। আর ভাই বিজনেস ক্লাসে আমরা ইকোনমি যখন টিকিট কাটি, এয়ারপোর্টে বিভিন্ন ওয়েটিং রুমে বিশাল বিশাল শুয়ে থাকার জায়গা থাকে, আপনারা জানেন। আমরা সেখানে ভয়ে যাই না, কারণ জানি যে ওটা তো বিজনেস ক্লাসের লোকেরা ওখানে বসবে। মানে এয়ারপোর্টের কথাই বলতেছি। আর তো আপনার বিমানের ভিতর, তাহলে বিমানের টিকিটে যদি আপনার এত পরিবর্তন হয়ে যায়, এমনকি আপনি ইকোনমি ক্লাসের টিকিট কেটে আপনি ভিআইপি এরিয়া দিয়ে যেতে পারবেন না। তাহলে সেখানে লেখা আছে উনি বাংলাদেশের প্রতিমন্ত্রী, সরকারের উপদেষ্টা, টিকটকার থেকে উপদেষ্টা। মান্না ভাইয়ের পেতিপাটা হয়ে গেছে এখন বিএনপির জাতীয় ভাইয়ার উপদেষ্টা। বাপরে বাপ, মান্না ভাইয়ের দলের সে একটা বড় পদই পায় নাই, নামমাত্র একটা কোন রকম একটা পদ দিয়ে দিছে আর কি। সে হয়ে গেছে একটা দেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বাপরে বাপ। তো ভোট কালায় যদি সন্দেশ হয়, তো ওই সন্দেশ তো ভাই যারা সন্দেশ চিনে তারা তো খাবে না। তার শব্দটা কি দেখেছেন? দেখেন, নেশৌরি। নেশৌরি হ্যাঁ কে, মানে তারা দেখেই মনে করছে এই লোকটা ড্রাগ এডিক্টেড, যে লোকটা গাঁজা খায়, মদ খায়। এই চেহারা দেখেন না। এমনি কি তারা আমি নাম পেতি পাঠা দিয়েছিলাম? অনেকে আমাকে বলেছে আপনি এইভাবে বডি কি শেমিং করতে পারেন না। ভাই আমি কি এমনি বলেছিলাম? দুষ্ট লোকেরা তো এমনি আমাকে জিন্দাউলি বলে না। এয়ারপোর্টে তারা দেখে কেউ বিশ্বাসই করে না। আরে ভাই মিনিমাম একটা চেহারা লাগবে তো। এই যে আপনি আছেন, আমি আছি, সামাদ ভাই, বিভিন্ন জায়গায় একটা জায়গায় দাঁড় করাই দিলে অন্তত মিথ্যা কথা বললেই মানুষ বিশ্বাস করবে। আমাদের তিনজনকে যদি দাঁড় করা যায়, এই লোক তো মন্ত্রী, এই লোক তো উপদেষ্টা, এই লোক বললে আমাদের দাঁড় করে মানুষ মিথ্যা হলেও বিশ্বাস করবে। আর জাহিদ পাড়া, পেতি পাড়া সত্যি এই দেশের প্রধানমন্ত্রী উপদেষ্টা, তারা পাত্তাই দিল না ইমিগ্রেশন। কারণ তারা ভাবছে যে এইরকম একটা চেহারার লোক, এরকম একটা ওজন আয়তনের লোক, এই লোক উপদেষ্টা হইতে পারে। এরা হাসাহাসি করেছে, কারণ আসলেই তো সে অযোগ্য। আসলেই তো। আরে ভাই আমি যখন হায়দ্রাবাদে থাকতাম, আমার দেখলে অটোগ্রাফ নিতে আসতো বিমানের ভিতরে মানুষজন। ইমিগ্রেশনে বলতো স্যার আপ কব আয়েঙ্গে। আমি ইকোনমির টিকিট কেটে যেতাম, বলতো স্যার ইধার নেই, ভিআইপি সে যাই। আমি বহুবার ভিআইপি এরিয়াতে চলে গেছি, ভিআইপি লাইন দিয়ে আমি চলে গেছি, শুধু চেহারাতে। হায়দ্রাবাদ যখন আমি থাকতাম, ইভেন আমি সিঙ্গাপুরে ভিআইপি ইকোনমির টিকিট কেটে ভিআইপি তে গেছি, আমাদের জিজ্ঞাসা করে নাই। আর জাহিদ পাঠা উপদেষ্টা, তার নামে হাইকোর্টে চিঠি গেছে, তারে দিল্লি এয়ারপোর্টে খাড়া করে রাখলো 2.5 ঘন্টা। এর সে লজ্জার আর কি আছে? কোনো সন্দেহ নাই যে কোন দেশের প্রতিমন্ত্রীকে যদি কোনো এয়ারপোর্ট তাকে 2.5 ঘন্টা দাঁড় করিয়ে রাখে, এটা কূটনীতির খিলাফ, আমি এটা বিশ্বাস করি। সেটা বাংলাদেশ না, সেটা যদি সুদানেরও করি আমরা, সেটা বেআইনি এবং দৃষ্টিকটু, অসভ্যতা। কিন্তু একটা লোকে তারা বিশ্বাস করতে পারতেছে না। এখন এ দায় কে নিবে? জাহিদ পাড়াকে দেখে তো আমার বাড়ির বোধ হয় কি, জাহিদ পাড়াকে দেখে যে বড়জোর মনে করবে, যে একটা দোকানের কেরানি। বড়জোর ফ্যাক্টরি না, গার্মেন্টস ফ্যাক্টরি না। আপনি জাহিদের যদি কোনো মুদি দোকানে বসায় দেন, মনে করবো যে একটা কেরানি। এর চেয়ে বেশি কেউ কিছু মনে করবে না, আমি লিখে দিতে পারি আপনাকে। আপনি এখন তো সে মন্ত্রী, তারপরে পাঠান বাংলাদেশে, আমি জামালপুর সরিষাবাড়িতে পাঠান, এরে মনে করবো কেরানি। আর ওই যে সাকি একটা আছে না, জুনায়ের সাকি, বাঁয়ে সিগন্যালদের ডাইনে মোর নিচে, পরে দেখলে বড়জোর মনে করবো কোচিং সেন্টারের একজন শিক্ষক। বড়জোর মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি মনে করবে না। দেখেন এই দোষ কার? আপনি যেটা বলেছেন যেটা হলুদ কার্ড কিনা, আমি মনে করি এটা হলুদ কার্ড না, এটা আরো বড় কিছু। আমি মনে করি এটা লাল কার্ড দেখানো হয়েছে। ইমিগ্রেশন এখানে কিন্তু তারা একটা গেম খেলে দিয়েছে। এটাই কিন্তু রাজনীতি। এটাই কিন্তু, আপনার কি মনে আছে যে মইনিউ সরকারের সময়, 9/11-এর সময় বাংলাদেশের সেনাপ্রধান যে নাকি কোন মইনিউ বোধে গিয়েছিলেন ইয়েতে, ভারতে, আপনি কি জানেন সেখানে তারা ঘোড়াদের লাথি খাওয়াই দিছে, সেই ঘোড়াতে উষ্টা খাওয়াই দিছে। বলে তো ট্রেন্ড ঘোড়া, ওই ঘোড়া আপনাকে মানে আমরা বলি সাইড ঘোড়ার লাথি, আপনি লাথি মারবো কেন? সেনাবাহিনীর ঘোড়া কোনোদিন কেউ করে লাথি মারে? তো ট্রেনিং করা, তারা লাথি মারছে, ইশারা দিয়ে দিচ্ছে লাথি মার। অনেকটা সাইকোলজিক্যাল আঘাত, সাইকোলজিক্যাল হিট। তো পেতি পাড়াকে তারা কিন্তু ভারত কিন্তু একটা গেম খেলে দিল, নাটক। তারা কিন্তু জানে সেটা উপদেষ্টা, তারা এমনিতেই বসেছিল যে একটা সুতা, মানে ছলের অভাব হয় না, এমনিতে তারা ছল খুঁজছিল, পেয়ে গেছে তার পাসপোর্ট জেনারেল। কারণ লাল পাসপোর্ট নিলে তো টু শব্দটি করতে পারবেন, এটা আপনারা জানেন, আমিও জানি। এই প্রশ্নের অবতারণাই হতো না, বরং তারেক রহমানের উচিত এই জাহিদ পাঠারের কানটা ধরে একটা থাবড়া মারা, যে বেটা তুই ছিলি বুট কালায় বানাইছি তার সন্দেশ, তুই লাল পাসপোর্ট ছাড়া গেলি কেন বদমাইশ, তুই এই পরিস্থিতি ক্রিয়েট করলি কেন? ভারত সেই সুযোগটা পেয়ে গেছে। এই যে দেখেন দীনেশ ত্রিবেদী কি গেমটা খেলে দিল, তিনি বাই রোডে এসেছেন, এটা কিন্তু একটা মেসেজ। তারপর আবার পুরো রাস্তা বাই রোডে এসেছেন, হেলিকপ্টার আসেন নাই। যেখানে বাংলাদেশে কেসকি বান্দির পোলারা, যারা সামাদ ভাইয়ের কেরানি হওয়ার যোগ্য না, যারা সামাদ ভাইয়ের, আমাদের কমরেড সামাদ ভাইয়ের ব্যাগ টানার যোগ্য না,
তারাও কিন্তু হেলিকপ্টারে করে 48 ঘন্টা 6 বার বদলায়। কিন্তু দীনেশ ত্রিবেদী ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, এমপি ছিলেন, বড় নেতা ছিলেন, তিনি সাধারণ একটা হাই কমিশন হয়ে বাই রোডে চলে আসলেন। এটা কিন্তু একটা মেসেজ। তেমনি এই যে জাহিদ পাঠাকে যে অপমানটা বেজ্জতি করলো, মূলত আমাদের দেশের অপমান হচ্ছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের সমস্যা হলো জাহিদ পাঠারে 100 বার অপমান করুক, আমাদের আপত্তি নেই, এরকম ছাত্রদের অপমান করলেই কি না করলে। কিন্তু সমস্যা হয়ে গেছে কি, সে তো আমাদের দেশের একটা পদ ক্যারি করতেছে, এটা হলো সমস্যা। যেমন ডক্টর ইউনূস, এই বদমাইশটারে আমরা যতই গালি দেই, কিন্তু সে তো আমার দেশের প্রতিনিধি, সে যখন কাম করে ওই দায়ভারটা আমাদের উপরে। মির্জা ফখরুল সাহেবের সাথে যখন ভাবির পোলাদের, এই যে মির্জা ফখরুল সাহেবের রাজনীতি তারা পছন্দ করি না, তারও আমি ব্যক্তিগত পছন্দ করি না। মির্জা ফখরুলের সাথে যখন ওই যে কি জানো আমার ভুলে গেছি ভাবির পোলার নাম, হ্যাঁ হ্যাঁ আক্তারকে সাথে দিল, এই যে ভাবির পোলা, ওর সাথে তো আমি যাবো না। মির্জা ফখরুল একটা দলের তো মহাসচিব, বড় একটা দলের মহাসচিব, তার সাথে আক্তারকে পাঠাই দিল এবং পাবলিক ডিম মারলো। কত বড় বেজ্জতি হলো। সামাদ ভাইয়ের সাথে আমি গেলাম নাটক, আমাকে ডিম মারলো। এটা তো সামাদ ভাইকে মারা হবে যদি সামাদ ভাই আমার সাথে থাকে। সামাদ ভাইয়ের ছেলে যদি আমার সাথে থাকে, সামাদ ভাইয়ের ছেলেকে ডিম মারলো, এটা তো আমাকেও মারা হবে, তাই নয় কি? তাহলে মির্জা ফখরুলকেও তো ডিম মারা হয়েছে। এটা কিন্তু পরিকল্পিত ভাবে পাঠিয়েছিল মির্জা ফখরুল সাহেব। আমি তখন কি বলেছি, এটা একটা দেশের সাথে বেজ্জতি করা হয়েছে, এটা হইতে পারে না। মির্জা ফখরুলের সামনে তো আমি চেয়ারে বসবো না। এই যে এত সমালোচনা করে আমাকে যদি বলে বস, আমি বসবো না, কারণ তিনি একটা দলের মহাসচিব, বড় দল, সেটাকে পছন্দ করি না করি, আমাকে ওবায়দুল কাদের সামনে বসতে বলে আমি বসবো না, এটাই স্বাভাবিক। কিন্তু এগুলো সব পরিকল্পিত ভাবে করা হচ্ছে, ইচ্ছা করে করা হচ্ছে। জাহিদ পাঠা চেয়েছিল একটা আলোচনার সমালোচনা আসুক, সে কিন্তু এটা জেনে বুঝে করেছে, আপনি নিশ্চিত থাকেন। এই জাহিদ পাঠা, এই পেতিপাড়া, মান্না ভাইয়ের পেতিপাড়া, এটাও বামের থেকে, আধা বাম থেকে সিগন্যাল দিয়ে তারেক রহমান ওখানে চলে গেছে বাটপারি করে। এই পেতিপাড়া কিন্তু এটা পরিকল্পিত ভাবে করছে, একটা ভেজাল বাজু। আর ভারতের যারা ইমিগ্রেশনে ছিল তারাও চেয়েছিল যে আমরা চান্সে আছি, কিন্তু সমস্যা হয়ে গেল। 100 পেতিপাড়া বেজ্জিত হলেও সমস্যা নেই, 100 কমরেড সামাদ ব্যক্তিগত বেজ্জিত হলেও, আমি শেখ ফরিদ বেজ্জিত হলেও সমস্যা নেই। কিন্তু প্রতিষ্ঠান আব্দুল সামাদ, কমরেড সামাদ, প্রতিষ্ঠান শেখ ফরিদ, প্রতিষ্ঠান রূপচাঁদ, এটা কিন্তু ভাই, কারণ প্রশ্নটা তো দেশের, সেই জন্য এটা আমাদের দেশেরও বেজ্জতি করছে। এই কারণে জাহিদ পাঠার পদত্যাগ করানো উচিত, এর কানটা ধরে বের করে দেওয়া উচিত যে তুই বেটা এই পদের যোগ্য না, তুই যেখানে তুই পুনঃ মুশিকও ভাব, আবার তুমি মুশিক হয়ে যাও। কারণ মুশিককে আইনে তারেক রহমান ব্যগ্র বানিয়েছে, এক এক কানটা ধরে থাপড়া দিয়ে পিছে একটা পিএল দেওয়া যাবে না, পাছায় লাথি দিলে তার যে পাছার অবস্থা, কারণ দেখেন না ইমিগ্রেশনে তারা মনে করছে নেশৌর, এটা গাঁজাখোর মনে করছে, লাথি দিলে মাঝে মাঝে ভেঙে যাবে, তখন সমস্যা হবে। তারা কানটা ধরে সংসদ থেকে, মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া উচিত, উপদেষ্টা পরিষদ, কারণ সে দেশেরও বেজ্জতি করেছে। কোনো সন্দেহ নাই, এতে আমরাও বেজ্জিত হয়েছি, আমার দেশেও বেজ্জিত হয়েছে। যে এই যে লাউ কুমড়া নিয়ে টানাটানি, শুধু লাউ কুমড়া না, তো আপনি অবাক হয়ে যাবেন যে কাঁটাতারের বেড়ার ভিতরে গিয়ে তারা লাইভ ভিডিও বানায়, টিকটক করে, সেখানে গিয়ে গালি দেয়, এই মোদির বাচ্চা এদিকে আয়, বলে কি সীমান্তে গিয়ে বলে যে তোরা কামাই করে খাইতে পারস না, আমাদের এখানে ঠেলে পাঠাস কেন? মানে কিরকম উল্টো অভিযোগ, উদর পিন্ডি বুদর ঘাড়ে। মানে বাংলাদেশের 1 থেকে 1.5 কোটি অনুপ্রবেশকারী মুসলমান ভারতে খায় দেয়, আর বাংলাদেশের এই জামাতি মাইন্ডসেট আপ, এই জুলাই সন্ত্রাসীরা, এই জামাতি কোচিং সেন্টারে যারা ইতিহাস করেছে, তারা বলতেছে যে ভারত থেকে নাকি ভারতীয় মুসলমানদের পাঠাই দিতেছে। এদের আপনি কি বুঝাবেন? আপনি দেখলেন না যে জামাতিরা কত বড় বাটপার, যে তাদের শিবিরের লম্পট এবং ভ্রূণ হত্যাকারী এবং বাটপারি করা এবং অপহরণের নাটক সাজানো, ফ্রড মাজারের মতো। মান্নান মরিয়মের নাম মনে আছে তো? এরকম নাটক সাজানো এই শিবিরের পক্ষে, পুরো সংসদের জামাতেরা তার পক্ষে গেল, পুরো শিবির তার পক্ষে, অথচ তারা কিন্তু তারা বহিষ্কার করছে। বহিষ্কার করা মানে অপরাধী, তাহলে তার পক্ষে তুমি যাবা কেন? তার মানে এরা বাটপারিটা দেখছেন তো, এদের বাটপারির সীমা নাই। আর আপনি যেটা বললেন সীমান্তে এরা গিয়েছে, উস্কানি দিচ্ছে, এটা জামাতের আমির তো বলে, এই উস্কানি দিচ্ছে জামাতের আমির সাদা শকুন, এই ডাক্তার শফিকুর রহমান। 3 বারের ফেলটু, 4 বারের ফেলটু, আসলে জামানত হারা। কারণ হলো এইবারও তাকে অনুরোধের আসরে এমপি বানানো হয়েছে। ডক্টর ইউনূস হাতে পায়ে ধরে, তারেক রহমানের হাতে পায়ে ধরে, সেনা প্রধানের হাতে পায়ে ধরে, ওয়াকারের হাতে পায়ে ধরে এই জামাতের আমির সাদা শকুনকে এমপি বানানো হয়েছে। এইবারও তার জামানত চলে যেত। যে নিজের আসনে গিয়ে নিজের বাড়িতে 3 বার হ্যাট্রিক করে জামানত হারানোতে, সে ঢাকাতে কিভাবে পাশ করবে? এত সহজ? অত নালি আদেশের নালি তো আদেশের। তো যাই হোক,
এগুলো সাদা শকুন নিজে সেদিন বয়ানে আপনি দেখেছেন, তিনি বলেছে বিজেপির কাঁধে কাঁধ রেখে আমরা সীমান্ত পাহারা দিব। কেন যাইতে হবে তোমার? এই উস্কানি। আবার বিজেপির এক দেখলাম পোশাকি লোক বলতেছে জনগণকে যে এইখানে যদি কোনো লোক আসে, কোনো ভারতীয় পুশিন করে জানাবা গুলি করে মেরে ফেলাম, বলে নাই? আসছে। তারপর আরো কি করেছে, এই জামাতের আরেক নেতা গোলাম কি তাহের নাকি কাফের নাকি কি কাহের, সে বলেছিল আমরা তো দোয়া করতেছি ভারত যেন আক্রমণ করে, আমাদের 50 লক্ষ জিহাদি রেডি। এই জামাতের নেতা বলেছে